ব্যবহার করেছে। হাসিনা যে অপরাধ করেছে এইটা এই সেঞ্চুরিতে জঘন্যতম অপরাধ, যেটা হিটলার করেছিল, যে ইহুদিদের যেরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে মেরেছিল নিরপরাধ জনসাধারণকে, একই অপরাধ শেখ হাসিনা করেছেন। আমরা যেতে চাই যে আজকের এই যে সমসাময়িক যে বিষয়টা আপনি দেখছেন যে জুডিশিয়াল কুয়ের চেষ্টা হয়েছে আজকেই তো 10 তারিখেই অগাস্টে আমরা যখন ধারণ করছি, তো জুডিশিয়াল কুয়ের বিষয়টা আপনি কিভাবে দেখেন? বা একটা বিপ্লবী সরকার, অনেকেই বলছিল, আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন যে বিপ্লবী সরকার চলবে বিপ্লবী কমান্ড কাউন্সিলের মাধ্যমে বা বিপ্লবী সরকারের মাধ্যমে, সেটি তো আসলে হলো না। তো এখন কি হতে পারে? বা এই সরকারকে নিরাপদ করতে হলে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের যেই ডালপালা এখনো আছে বা শেখ হাসিনার যে পরিকল্পনা, সেই জায়গাতে আমরা এখন কি করতে পারি এই সরকারকে রক্ষা করার জন্য? ধন্যবাদ আপনার এই প্রশ্ন। আমি এই মাসের 5 তারিখ থেকে এই যে রিভলিউশন হলো, আমি খুব সূক্ষ্মভাবে এটা বিচার করছি, বিশ্লেষণ করছি, দেখছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রশ্ন। আপনি সরাসরি যেহেতু জুডিশিয়াল কুর প্রশ্ন উত্থাপন করলেন, আমি সেখানে যাচ্ছি। এইটা একটা সোশ্যাল মিডিয়ার, এই যে বললাম না, এইটা একটা এমন উত্থাপিত এমন একটা জিনিস, একটা টেলিফোন, যেটা একজন বিচারক প্রধান বিচারপতিকে করেছেন, এইটাই করে। আমি এই টেলিফোনও আমি এটার সম্ভাব্য সত্যতার ব্যাপারে প্রশ্ন রাখি। কারণ হলো, এই বিচারক প্রধান বিচারপতিকে টেলিফোন করেছেন এই আরেকজন বিচারক, যে আওয়ামী ঘরানার লোক। এরা ইয়ে করেন না, সেখানে আপনি বলে উল্লেখ করেছেন এই বিচারক রহিম। এরা জানে না যে এনায়েতুর রহিম, এরা জানে না যে এনায়েতুর রহিম এবং শাহিন, প্রধান বিচারপতির ডাক নামে বললাম, এরা হলো যেমন টুইন ব্রাদার্স এর মতো। তাদের সম্পর্ক হলো তুই তাই বলে। তারা একে অপরের একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এরা দুইজন কোথাও কোথাও যায় না, একজনকে বাদ দিয়ে একজনে কোনো কথা বলে না। আমার কাছেই যখন বিচারপতি আব্দুল ওহাব মিয়াকে আপিল বিভাগে নেওয়ার জন্য তারা আওয়ামী লীগ করে, আব্দুল ওহাব মিয়ার অনেকগুলো ছিল, কিন্তু তারা ডাইরেক্টলি আব্দুল ওহাব মিয়ার জুনিয়র ছিল। তারা দুইজন ছাড়া কোথাও যায় না, তারা তুই তাই বলে কথা বলে। তো এই টেলিফোনটা আমি সন্দেহের চোখে দেখছি। 2 নম্বর জিনিস হলো, এটা যদি সত্য হয়, ফুল কোর্ট মিটিং মানে জুডিশিয়াল কু হতে পারে না। কারণটা হলো, এই 2 দিন আগে এটা হলো প্রধান বিচারপতি, আমি এখানে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারকরা যারা বিগত সরকারের মানে কি বলবো সুবিধাভোগী, তারা তাদের স্কিনকে বাঁচানোর জন্য, মানে তাদের পদ বাঁচানোর জন্য, রাষ্ট্রপতি হলো আরেকজন, একটা প্রেসিডেন্সিয়াল রেফারেন্স করে। যদিও প্রেসিডেন্সিয়াল রেফারেন্স আমরা এই পিলখানার এই হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা প্রেসিডেন্সিয়াল রেফারেন্স করেছি, এর আগেও আরো প্রেসিডেন্সিয়াল রেফারেন্স হয়েছে। এটা হলো বর্তমান রাষ্ট্রপতি, তারও তার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসেবে তার থাকার যোগ্যতা, তার সে একজন মানে বিগত সরকারের একজন চামচা বলতে গেলে। যে ব্যক্তি একটা দুর্নীতি দমন কমিশনের একজন মেম্বার, যে ব্যক্তি একটা ব্যাংকের ভাইস চেয়ারম্যান একজনের আন্ডারে, সে কোনোদিনই
সে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন খুব কম দিন, আমি তাকে ভালো করেই জানি। সে দুর্নীতি দমন কমিশনের মেম্বার হওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরেছে। তো এইসব ব্যক্তিদেরকে যখন দেশের রাষ্ট্র প্রদান করা হয়, তখন এইসব ব্যক্তির চরিত্র এরা তুষামুত করেই এই পথে ওঠে। তো এই প্রেসিডেন্টের সাথে ওবায়দুল হাসান এবং বাকি বিচারকরা আপিল বিভাগের, যারা অনেক জুনিয়র ছিল, বর্তমান প্রধান বিচারপতি এবং আরো 7জন বিচারক আপিল বিভাগে, তারা অনেকেই কিন্তু বর্তমানে যে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ, তার শুধু জুনিয়রই ছিল না, অনেকজন তার আন্ডারে ট্রেনিং নিয়েছে। তাদেরকে সৈয়দ রেফাত আহমদকে ডিঙ্গিয়ে তাদেরকে আপিল বিভাগে নেওয়া হয়েছে। রিসেন্টলি একজন মহিলা জাজকে নেওয়া হয়েছে, সে তো আমার মনে হয় না হাইকোর্ট বিভাগে মাত্র কিছুদিন আগে কনফার্মেশন হয়েছে। সে সম্ভবত 40তম সিনিয়রিটির দিক দিয়ে, 40 বা 42তম সিনিয়রিটির দিক থেকে। তার এখনো মানে পূর্ণ বিচারক হওয়ার মতো যোগ্যতাই হয়নি, যদিও সে তার বাবা একজন ভালো বিচারক ছিলেন হাইকোর্টে, কিন্তু তার ম্যাচুরিটি দরকার। তো এরা মিলে রাতারাতি একটা প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে একটা অর্ডার দিলেন, যেতে রিকমেন্ডেশন করলেন, তারা অপিনিয়ন প্রকাশ করলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন মোতাবেক তারা দেশ চালাতে পারে এবং তাদের তার এজাম্পশন ইন অফিস এটা লিগেল। তারা এই কথা ব্যক্ত করার পরে 2 দিন পরে কিরকম তারা জুডিশিয়াল কু করবে। আমি তো প্রধান বিচারপতি হিসাবে অনেকদিন ছিলাম, বিচারক হিসাবে অনেক দিন। তো ফুল কোর্ট রেফারেন্সটা অনেক কারণে প্রধান বিচারপতি ডাকে। এটা হলো প্রথমত হলো সুপ্রিম কোর্টে বেশ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়েছে, যেমন লেডি জাস্টিসিয়ার যেটা স্ট্যাচু ছিল, আমি প্রথমেই সুপ্রিম কোর্টের একেবারে মেইন বিল্ডিং এর সামনেই করেছিলাম, দেশের সবচেয়ে স্বনামধন্য ভাস্কর্যকে দিয়া। এইটা মৌলবাদী এবং আমাদের কিছু সিনিয়র জাজ, বিশেষ করে মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার আপত্তি এবং কনস্পিরেসির জন্য আমাকে আমি বাধ্য হয়েছিলাম সেটা নেক্সট বিল্ডিং এর সামনে নেওয়ার জন্য। কিন্তু এখানে মেজরিটি বিচারকদের সম্মতি ছিল। আপনি সারপ্রাইজড হবে, এখনো ইরানের মতো মুসলিম ইসলামিক রিপাবলিক অফ ইরান, তাদের সুপ্রিম কোর্ট হাইয়েস্ট কোর্টের সামনে লেডি জাস্টিসিয়ার মূর্তি বর্তমান, পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান। তো এইটা কিরকম করে কিছু দুষ্কৃতিকারী ভাঙচুর করে, এটা সরিয়ে দেয়। এইসব ইনসিডেন্টস এবং সুপ্রিম কোর্টকে যে কলুষিত করা, আমি জানি আপিল বিভাগের বিচারকরা, বিশেষ করে প্রধান বিচারপতি এবং এনায়েতুর রহিম আরো যারা আছেন, একজন বাদে, এরা সবাই দলীয় চিন্তা চেতনার লোক, আওয়ামী লীগের দলীয়। কিন্তু আমি বিশ্বাস করি এই বিচারকরা সুপ্রিম কোর্টকে অবমাননা করা বা করা, যে কেউ এসে এইরকম কাণ্ড করা, এটা কোনো মতেই গ্রহণ করতে পারে না, অ্যাকসেপ্ট করবে না। মিনিমাম স্ট্যান্ডার্ড তারা বজায় রাখবেন, এটা আমি বিশ্বাস করি। তাদের অন্তরে, তাদের ভিতরে কি ভাস্কর্য ভাঙার জায়গাটা আপনি বলতে চাচ্ছেন যে এটা সুপ্রিম কোর্টের অবমাননা, তারা মেনে নেবেন না? সার্টেনলি। কিন্তু তারা তো স্যার ক্রমাগত শেখ হাসিনার নির্দেশে বিচার করে গেছেন, বিচারের রায় দিয়ে গেছেন, যাচ্ছে তাই করেছেন। এটা তো সুপ্রিম কোর্টের অবমাননা হয় নাই স্যার? শুধু আমি তো স্বীকার করে বিচার বিভাগকে তারা কলুষিত করেছে, জি, আমি অস্বীকার করছি না। এবং তারা আওয়ামী ঘরানার লোক। আমি বলছি মিনিমাম
তাদের যে বিচার ব্যবস্থার স্বাধীনতার ব্যাপারে সুপ্রিম কোর্টকে ধূলিসাৎ করা, এইটা আবার দলীয় করা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি সেটাই বলছি। না, আমি বুঝতে পারছি স্যার, আপনার বিষয়টা বুঝতে পারছি। আর আমি বলতে চাচ্ছি যে আপনার মূল কাজ যেটা বিচার, ন্যায় বিচার, সেটি না করে আপনি আদিষ্ট হয়ে কাজ করছেন প্রতিটা জায়গায়। আমি সম্পূর্ণ সম্মান কোথায়? আমি আপনাকে এই ব্যাপারে একটা কথা বলতে চাই। এরা কিন্তু ভালো বিচারক, তারা চলে গেছেন, করেছেন, বা তারা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ আমাকে হেনস্থা করেছে, এর অর্থ এই নয় যে আমি একেবারে মুখ বন্ধ করে সবগুলো আমি মেনে দেব। আমি কোনোদিনই মিথ্যা কথা বলি না, আমি সত্য কথাই বলি। যেমন এনায়েতুর রহিমের কথা বলছি আমি। তো এখন স্যার তাহলে এটা শেষ করি এনায়েতুর রহিমের কথা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সে একেবারে আওয়ামী লীগ ঘরানার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি সুপ্রিম কোর্ট বারের যে কোনো লয়ারকে জিজ্ঞেস করবেন, সে যখন ক্রিমিনাল বেঞ্চে, সে ক্রিমিনাল ল ভালো জানে, সে যখন ছিল লয়ার্সরা কিন্তু তার কাছে, তার বেঞ্চে যেত, সে রিলিফ দিত। সে বেগম খালেদা জিয়াকে কিন্তু জামিন দিয়েছিল কনভিকশনের পরে। এটা কোনো জাজ সাহস করবে না, সে কিন্তু সাহস করেছিল। এরপরেই তার কিন্তু স্যার 5 বছর থেকে 10 বছর সাজা তো উনি বাড়িয়েছেন। তো আপনি অধৈর্য হলে, আমি বলছি তো, আমি তো ওয়াচ করছি, আমি তো এই জুডিশিয়ারির অঙ্গ ছিলাম। সে কিন্তু সাহস করেছিল, সে জামিন দিয়েছে। আমি সেটা 5 বছর থেকে 10 বছর, সেই জায়গায় আমি সমালোচনা করছি। ব্যক্তি তাকে প্রথমত আমি বললে ওবায়দুল হাসান বা এনায়েতুর রহিম, তাদেরকে আপিলের ডিভিশনে নেওয়া অথবা ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি নেওয়া আমি ঘোর বিরোধী। কারণ হলো তাদের চেয়ে অনেক সিনিয়র, যে আজকে যাকে প্রধান বিচারপতি করা হলো সৈয়দ রেফাত আহমদ, সে তাদের চেয়ে অনেক সিনিয়র, তাদের চেয়ে অনেক লেখাপড়া জানে। সে অমায়িক, সে কোনো পলিটিক্সে জড়িত না। সে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে অনেকদিন ছিল, ইভেন বিগত সরকারের আমলে জুডিশিয়াল সার্ভিস কমিশনে ঢুকেছিল। আমি যখন চেয়ারম্যান হলাম তখন আওয়ামী লীগের সরকার, আমাকে বলা হলো, কিন্তু আমি তাকে আমার এই যে কমিশনের বোর্ড থেকে তাকে আমি মেম্বার করে রেখেছিলাম, আমি যতদিন চেয়ারম্যান ছিলাম। তো এখন স্যার তাহলে হঠাৎ করে ধরেন রাষ্ট্রপতি রেফারেন্স চাইলো, সুপ্রিম কোর্ট রেফারেন্স দিল, এইভাবে সরকার হতে পারে। আমি তো বললাম আপনাকে, তারপরে হঠাৎ করে আবার এই সভাটার কারণটা কি হতে পারে? শুধু কি ওইটা, যেহেতু সভাটা হয় নাই সেহেতু আমার সবার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা তো জানি না। আপনি বলছেন যে অবমাননা, আমি আপনাকে ক্লারিফাই করলাম, জি এটা কোনো জুডিশিয়াল কু না। জুডিশিয়াল কু বলে কোনটা, সেটা হলো যেটা আমাকে প্রধান বিচারপতি হিসেবে থাকাকালীন আমার সাথে আমার অধস্তন বিচারকরা বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করে আমার সঙ্গে না বসা, এবং এইগুলা যখন আপনি প্রশ্ন করবো আমি বলবো এইগুলা হলো জুডিশিয়াল, এইটা না। তবে আমি 2 দিন আগে তারা যে রায় দেয়, এরপরে এখন আর কিছু করার, কারণ তারা অলরেডি তাদের অপিনিয়ন এক্সপ্রেস করে ফেলছে, বুঝলেন না? এখন তারা ওখান থেকে রিট্রিট করতে পারবেন না। এটা একটা হলো প্রেসিডেন্ট এবং এই বিচারকরা, তারা যাতে এই রিভলিউশনারি সরকার আসার পরে তাদেরকে যাতে পরিবর্তন না করতে পারে, তারা অতি উৎসাহী হয়ে এরকম একটা কাজ করা, আমি এটাই মনে করি। তাদেরকে বাদ দেওয়া না যায়, তাদেরকে তাদের অবস্থানটা তাদেরকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য থেকে যাচ্ছে। তো এটাও স্যার এক ধরনের, ওই জুডিশিয়াল কু না হোক, এক ধরনের প্রচেষ্টা, তো এক ধরনের একটা স্টেট তো এই হতে পারে। কারণ হলো এই বিচারকরা এবং হাইকোর্টের মেজরিটি এবং 90% বিচারক কিন্তু আওয়ামী লীগের আমলে, জুনিয়র কয়েকজন বাদে, যার পরিপ্রেক্ষিতে মেজরিটি আছে, তারা
হয়তো হাইকোর্টের বিচারকরা এরাও যেহেতু আওয়ামী লীগ ঘরানার লোক বিচারক, এটা নিয়ে একটা ইয়ে করলো যে এটা কন্ডেম করবে, ইয়ে করবে, যাতে বর্তমান যে রিভলিউশনারি সরকার তাদের যে পদক্ষেপ, এটা বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, এই একটা কন্ডেম ডাইরেক্টলি ইয়ে না করে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করা, মানে তাদেরকে ডিসপিউটেড করার জন্য এরকম একটা প্রচেষ্টা হতে পারে। ভালোই হয়েছে একটা, মানে কারণ হলো আপনি আজকে বলবেন, কালকে বলেছেন এই সরকার ঠিক, আজকে আপনি বলতে পারেন না এই সরকার ঠিক না বলে, তাহলে তাদেরকে জনগণ কেউ অ্যাকসেপ্ট করবে না, বুঝলেন ব্যাপার? তারা হয়তো তাদেরকে রক্ষার জন্য একটা ব্যারিয়ার তৈরি করতে চেয়েছিলেন, একটা রক্ষা কবচ। তারা শুধু না, এটাতে আমি মনে করব যে প্রেসিডেন্ট সেও, কারণ হলো এই রেফারেন্সটা প্রেসিডেন্ট না চাইলে পারে না, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস হলো প্রেসিডেন্সির রেফারেন্স করতে হলে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ তাকে যখন একটা ক্রাইসিস দেশে বিচার করে, যেমন বিডিআর এর হত্যাকাণ্ড, আমি উদাহরণ দেই তাহলে আপনার হবে, আমি তো আপিল বিভাগে ছিলাম। বিডিআর এর হত্যাকাণ্ডের পরে আর্মি তাদের এতজন প্রায় 60-এর উপরে আর্মি অফিসার একেবারে ইয়া করেছে, হত্যা করে, 57 জন আর্মি অফিসার, বাকিরা বিডিআর। হ্যাঁ, আমার কাছে রেকর্ড ছিল, তারা শুধু হত্যা করেছে এমন না, বিডিআর এর চিফ মেজর জেনারেল যে ছিলেন তার বাড়িতে, আমার কাছে আমি যখন ছিলাম তখন আমাকে পাঠিয়েছিল ভিডিও, তার বাড়িতে গিয়ে এরা ঢুকেছে দরজা ভেঙ্গে, তার স্ত্রী ছিল, তার স্ত্রী এই ভিডিও সহ আমরা দেখেছি, ইয়ে করেছে, সে বাথরুমে গিয়েছিল, বাথরুমে গিয়ে তাকে বলাৎকার করেছে, এগুলো তো জঘন্য কাজ করেছে, বুঝলেন? এরপরে তাকে হত্যা করেছে, বুঝলেন না? এই ধরনের কাজ, এইটা কিন্তু ক্যান্টনমেন্টে এটা রিপার্কেশন হয়েছিল, সাংঘাতিক রিপার্কেশন হয়েছিল। তারা এইটার প্রতিশোধ নিতে চেয়েছিল, তারা বলল তারা কোর্ট মার্শাল করবে, তাদের কোর্ট মার্শাল মানে তাদের আর্মি আইনে বিচার করবে। তখন শেখ হাসিনার সরকার সম্ভবত 15 দিনের সরকার, সে এখনো অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়ে নিতে পারেন নাই, যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা খুব একটা তার অ্যাডমিনিস্ট্রেশন মানে আগের সরকারের ঘরানার প্রাধান্য ছিল। তখন উনি অনন্যপায় হয়ে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স করার জন্য চেষ্টা করলেন, চিন্তা করলেন, এবং এইটা অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, সে রেফারেন্স দিতে হবে, তাকে প্রেসিডেন্টের কাছে লিখতে পারে। প্রেসিডেন্ট যদি মনে করেন, আমি এটা কি আপনাকে কনস্টিটিউশনের যে বিধানটা বলি, আপনি এটা যদি চান তাহলে আমি বলতে পারি, বুঝলেন না? তখন এখানে তো এই ইয়ের পরে এই আসাদুজ্জামান সাহেব সম্ভবত প্রেসিডেন্সির রেফারেন্সে তখন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাসিউম করেন নাই, বুঝলেন না? এইটা কিরকম প্রেসিডেন্টের টেবিলে গেল, বুঝলেন না? এত তাড়াহুড়া করে করলো, আসাদুজ্জামান সাহেবও জানেন বলে আমার মনে হয় না। তো এইগুলা হলো, এইটা একটা তাদের অফিস, তাদের এইগুলা বাঁচানোর জন্য এটা করেছে।